জোড়া মামলার শুনানি চলছে সর্বোচ্চ আদালতে। একদিকে এসআইআর সংক্রান্ত মামলা, যেখানে সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কি বলবে সর্বোচ্চ আদালত, এবং অন্যদিকে মোথাবাড়ি সংক্রান্ত যে তদন্ত রিপোর্ট, যেটা এনআইএর আজকে জমা দেওয়ার কথা রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। সর্বোচ্চ আদালতের তরফে বলা হলো, ট্রাইব্যুনালের কাজ করার মতন পরিস্থিতি আগে তৈরি করা হোক। 15 দিনের মধ্যে 26 লক্ষে নিষ্পত্তি যদি করতে বলা হয়, সেক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আজকে এই কড়া পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। এর আগে আপনারা জানেন যে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল, বিচারকদের আটকে রাখা থেকে শুরু করে হেনস্থা, এমনকি বিচারকদের গাড়িতে হামলার পর্যন্ত ঘটনা ঘটেছিল। সেই মামলার সেই প্রেক্ষিতে আজকে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য যে ট্রাইব্যুনালের কাজ করার মতন পরিস্থিতি তৈরি হোক। এবং পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, কড়া পর্যবেক্ষণ দিচ্ছে সর্বোচ্চ আদালত। রাজ্য প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা জানি কি করতে হবে, এই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। শুনানি এখনো পর্যন্ত চলছে। আরো বিস্তারিত আমরা জানবো। তবে তার আগে আপনাদের বলি যে ট্রাইব্যুনালের কাজ করার মতন পরিস্থিতি তৈরি করা হোক, এই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। 15 দিনের মধ্যে 26 লক্ষের নিষ্পত্তি করতে বললে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এখনো পর্যন্ত কি হলো সর্বোচ্চ আদালতে জানবো, কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রাজশ্রী, এই যে শুনানি চলছে, নিঃসন্দেহে আজকের শুনানির দিকে সকলের নজর রয়েছে। এখনো পর্যন্ত কি হলো? দেখো, দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে প্রথমে এসআইআর মামলার শুনানি শুরু হয়েছে, এবং তার সাথে অবশ্যই রয়েছে মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল, যেখানে বিচারকরা হামলার মুখে পড়েছিলেন, সেই ঘটনা সম্পর্কে এনআইএর রিপোর্ট এবং সেই সম্পর্কে শুনানি। এখন প্রাথমিকভাবে এসআইআর মামলার শুনানির যে পর্যায় পর্যন্ত আমরা জানতে পারছি, সেখানে কিন্তু আদালত প্রথম থেকেই এক এবং একমাত্র যে প্রধান বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছে, যে ট্রাইব্যুনাল, অর্থাৎ এখনো পর্যন্ত ইসিআই বলেছে 3:20 পর্যন্ত বিচারপতিরা বলেছেন যে রিপোর্ট এসছে হাইকোর্ট থেকে। মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি বলেছেন 3:20 শেষ রিপোর্ট এসছে হাইকোর্ট থেকে। এবং এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট জানিয়েছে 60,06,000 যেটা অ্যাডজুডিকেশনে যে নামগুলো ছিল বিবেচনাধীনের তালিকায়, তার মধ্যে 59,15,000 এই নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি যেটুকু আছে সেটা আজকের মধ্যেও হয়ে যেতে পারে, এই সম্ভাবনা রয়েছে, এমনটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং হাইকোর্টের তরফে জানানো হয়েছে। কিন্তু ট্রাইব্যুনাল গঠন, এই ট্রাইব্যুনাল গঠন এবং ট্রাইব্যুনালকে কার্যকর করা, অর্থাৎ শুরু করে দেওয়া কাজ, সেইটা খুব প্রয়োজন। এবং এই বিষয়টা সম্পর্কে বিচারপতিরা গুরুত্ব দিয়েছেন, রাজ্যকে বলেছেন, ইসিআইকে বলেছেন, এবং ইসিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে ট্রাইব্যুনাল প্রস্তুত রয়েছে। একটা যে সমস্ত বিষয়গুলো হাইকোর্টের তরফে জানতে চাওয়া হয়েছিল, যে কোনো সাম্মানিক দেওয়া হবে কিনা, এবং অফলাইনের ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট কিভাবে হবে, এইগুলো প্রধান বিচারপতির প্রশ্ন ছিল। কিন্তু সেইগুলো সম্পর্কে ইসিআই বলেছে যে অনলাইনের ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট দেওয়া হচ্ছে, সাম্মানিকের বিষয়ে অ্যাকাউন্ট নাম্বার দিলে সেইটা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে, এবং একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এইটা হওয়া উচিত। এটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন। সেক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট যেভাবে গাইডলাইন বেঁধে দেবে, সেই এসওপি অনুযায়ী, অর্থাৎ সেটাকেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হিসাবে ধরে নিয়ে কাজ করবে কমিশন। এবং সর্বশেষ এই শুনানিতে যে বিষয়টা বলা হয়েছে, যে 26 লাখের নিষ্পত্তি 19 জন বিচারপতি যারা ট্রাইব্যুনালে বসবেন, তাদের যদি 15 দিনের মধ্যে করতে বলা হয়, তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে। অর্থাৎ উদ্বেগের বিষয় যেটা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলেছেন, যে এখনো পর্যন্ত যে 26 লক্ষের নাম বাদ গিয়েছে বলে মনে করা হচ্ছে, সেই নামের নিষ্পত্তি যদি 15 দিনের মধ্যে 19 জন যে বিচারক ট্রাইব্যুনালে বসবেন, তারা যদি নিষ্পত্তি করতে চান, তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সেই জন্য ট্রাইব্যুনালকে কাজ করার মতন পরিস্থিতি সেইটা তৈরি করা হোক অবিলম্বে, এইটা জরুরি, সবচেয়ে আগে জরুরি। এর পরবর্তী পর্যায়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে সেই মোথাবাড়ির ঘটনা, যেখানে বিচারকরা হামলার শিকার হলেন, আক্রান্ত হয়েছিলেন, এবং সেই আত্মচিৎকার বিচারকদের শোনা গিয়েছিল, যারা এই অ্যাডজুডিকেশনের বিবেচনাধীনের নামের তালিকার নিষ্পত্তি করছিলেন তাদের। এই ভিডিও শোনানো হয়েছে, মানুষ যে কিভাবে সেই আত্মচিৎকার বিচারকরা করেছিলেন, সেই ভিডিও, আর্তনাদের ভিডিও দেখানো হয়েছে মাননীয় বিচারপতিদের সুপ্রিম কোর্টে। এবং খুবই উল্লেখযোগ্যভাবে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে যদি রাজ্য প্রশাসন ব্যর্থ হয়,
তাহলে আমরা জানি কি করতে হবে। সুপ্রিম কোর্ট এর আগের দিন যখন ঘটনা ঘটে তার পরের দিনই একেবারে সুপ্রিম কোর্ট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মাননীয় প্রধান বিচারপতি এবং তার সহযোগী দুই বিচারপতি তারা তীব্রভাবে তাদের পর্যবেক্ষণ জানিয়েছিলেন যে এইরকম অবস্থা হয় কি করে। এবং আজকে এই পর্যায়ের মামলার শুনানিতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সকলকে কিন্তু ভিডিওতে অনলাইনে হাজির থাকতে বলা হয়েছে, তাদেরকে শোকজ করা হয়েছিল। এবং আজকে এনআইএ যে গত 3 দিন 72 ঘন্টা ধরে মোথাবাড়ি গিয়ে তাদের যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেটাও কিন্তু আজকে জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। এই পর্যায়ের শুনানি এখনো চলছে, কিন্তু নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে বিচারকেরা আর্তনাদ করছেন, সেই আর্তনাদের ছবি ধরা পড়েছিল। আমি আরেকবার আপনাদের মনে করাবো যে বিচারকেরা কিভাবে আর্তনাদ করেছেন এবং এই কথা বলেছেন যে আমার যদি কিছু হয় সন্তানদের যেন কলকাতা হাইকোর্ট দেখে। দেখুন একবার সেই ছবি। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। যেখানে বোম মেরেছিল এই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টকে ভিডিও পর্যন্ত দেখানো হয়েছে যে মহিলা বিচারকেরা কি রকম পরিস্থিতির মধ্যে সেদিন পড়েছিলেন। আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে। রাজশ্রী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ 2 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই মোথাবাড়ির ঘটনার তীব্র সমালোচনা করলো এবং এই কথা পর্যন্ত বলা হলো যে রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে এই কথা বললো মহামান্য সুপ্রিম কোর্ট যে আপনি কি মনে করেন আমরা জানি না কে এই ঘটনা ঘটিয়েছে? এই সুপ্রিম কোর্টের রাজ্য এতটাই পোলারাইজড যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানার ক্ষেত্রেও সেখানে রাজনীতি হয়। সেইখানে দাঁড়িয়ে আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ রাজশ্রী সুপ্রিম কোর্টের যে প্রশাসন ব্যর্থ যদি হয় আমরা জানি কি করতে হবে। একদমই তাই, অত্যন্ত উল্লেখযোগ্য এবং ইঙ্গিতবাহী পর্যবেক্ষণ মাননীয় প্রধান বিচারপতির যে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে আমরা জানি কি করতে হয়। শুধু তাই নয়, আমি তোমাকে স্মরণ করিয়ে দেবো যে 2 তারিখে যখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল এই শুনানির পরে, তখন কিন্তু পরিষ্কার ভাষায় বলেছিল সুপ্রিম কোর্ট যে প্রি প্ল্যান্ড, ক্যালকুলেটেড অ্যান্ড ডেলিবারেট অ্যাটাক, অর্থাৎ পূর্ব পরিকল্পিত, সংগঠিত এবং ইচ্ছাকৃত হামলা এই ঘটনা যেটা ঘটেছিল বিচারকদের সঙ্গে। এবং তারপরেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এই অধিকার দেওয়া হয়েছিল যে তারা চাইলে সিবিআই না হলে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারেন এবং সেই মতন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এনআইএ তদন্ত নির্দেশ দেয়। এনআইএ তারপরেই কিন্তু মোথাবাড়ি যায়। আজকে এনআইএর তদন্তের সেই প্রাথমিক রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পৌঁছেছে। সেই সঙ্গে সেদিন কি ঘটনা ঘটেছিল তারপরে যে সমস্ত ভিডিওগুলো প্রকাশ্যে এসছে, সেই আত্মচিৎকারের সেই বিপজ্জনক মুহূর্তগুলোর কিভাবে বিচারকরা আক্রান্ত হয়েছিলেন, হামলার মুখে পড়েছিলেন, সেই ভিডিওগুলো দেখানো হয়েছে এবং তারপরেই প্রধান বিচারপতির এই মন্তব্য। এবং আমি বলে রাখি যে এনআইএও কিন্তু যেভাবে সুপ্রিম কোর্ট সেদিন তার পর্যবেক্ষণ দিয়েছিল, বিচারপতিরা তারা দিয়েছিলেন, সেই মতন কিন্তু তাদের প্রাথমিক যে ইনভেস্টিগেশন সেটা করেছে। এই মনে রাখতে হবে যে এনআইএ তাদের এই 72 ঘন্টার অনুসন্ধান বা তদন্তে নেমে শুধু মোথাবাড়ি যায়নি, মোথাবাড়িতে ব্লক অফিস যেখানে এই বিচারকরা কাজ করছিলেন ঘটনার দিন, সেখানে গিয়েছেন। 8 জনের মধ্যে 7 জন বিচারকের সঙ্গে কথা বলেছেন। শুধু তাই নয়, ওই ব্লক অফিসের অন্যান্য আধিকারিক, বিডিও, কর্মী তাদের সঙ্গে কথা বলেছেন। ওই ব্লক অফিসের সামনে দোকানদার, সাধারণ মানুষ তাদের সাথে কথা বলেছেন। শুধু তাই নয়, এরপরে জেলা শাসকের অফিস, পুলিশ সুপারের অফিসে গিয়ে তাদের সঙ্গে কথা, পুলিশ লাইনে গিয়ে পুলিশ কন্ট্রোল রুমে নথি চেক করা, এই সামগ্রিকভাবে তারা কিন্তু গোটা বৃত্তটা সম্পূর্ণ করেছেন। এবং কত লোক ছিল সেটা জানার জন্য এবং কত নাম বাদ গেছে সেটা জানার জন্য তারা কিন্তু বিএলওদের ডেকে পাঠিয়েছেন এবং 40 জন বিএলওকে ডেকে পাঠানো হয়েছিল। গতকাল পর্যন্ত 22 জন বিএলও এনআইএর মালদার অফিসে গিয়ে দেখাও করেছে, তাদের কাছ থেকে তথ্যও নিয়েছে এনআইএ। সেই সমস্ত তথ্য সম্পৃক্ত করে সংকলিতভাবে আজকে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ধন্যবাদ রাজশ্রী।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।